2020 সালে এইচএসসি পরীক্ষার্থী সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমার প্রিয় ছেলেমেয়েরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। সত্যি কথা বলতে তোমাদেরকে দীর্ঘদিন হলো আমরা দেখি না। বিষয়টি মাঝে মাঝে অনেক কষ্ট লাগে। এই করোনাকালীন সময়ে তোমরা এইচএসসি পরীক্ষার চিন্তায় হয়তো অনেকে লেখাপড়া থেকে অনেকে দূরে সরে গেছে। অনেকের ব্যাপারে বিষয়টা জানতে পেরে খুবই কষ্ট লেগেছে। হ্যাঁ, বলতে পারো যে স্যার লেখাপড়ার চাপ নেই, তাই কবে পরীক্ষা হবে না হবে সেই হিসেবে লেখাপড়ার প্রতি আগ্রহটা অনেকটা কমে গেছে। আমি বলবো যে তোমার ভাবনা ঠিক আছে, কিন্তু ভাবনাটাকে আমরা কিছুটা আলাদাভাবেও তো ভাবতে পারি। কারণ তুমি যে সময়টা পার করলে এই সময়টা কিন্তু বসে নেই, সময়টা তো ঠিকই পার হলো। আমরা আশা করি খুব শীঘ্রই তোমাদের এইচএসসি পরীক্ষা হবে। এইচএসসি পরীক্ষা শেষ হলে খুব শীঘ্রই ফলাফল হবে, তারপরে অ্যাডমিশন শুরু হবে। অ্যাডমিশনের এই সময়টা স্বাভাবিক সময়ে যতটুকু পাওয়া যায়, এই বছর সেই সময়ের পরিমাণ আরো কম হবে। তাহলে তুমি একবার ভেবে দেখো, তুমি যদি নিজেকে একটি ভালো ইউনিভার্সিটিতে যদি নিজেকে ভর্তি করাতে না পারো, তাহলে তুমি এতটা সময় একদম নিজের মতো করে পেয়েও কাজে লাগাতে পারলে না। জাস্ট একটু পিছনে ফিরে দেখো, এক সময় তোমার প্রস্তুতি, তোমার পরীক্ষার পরিকল্পনা কেমন ছিল। তখন তো মন প্রাণ উজাড় করে পড়াশোনা করতে, এখন কেন নয়? হ্যাঁ, এখন হয়তো তোমার আগ্রহ কম। আমার সাথে অনেকেরই যোগাযোগ হয়েছে, কেউ কেউ বলেছে ছাড় অধিকাংশ বিষয়গুলোই ভুলে গিয়েছি, না করতে করতে ভুলেই গিয়েছি, এখন ধরলে মনে হয় যে এটা পারি না, ওটা বুঝি না। এটা না, এটা ভুল। তুমি সবগুলোই পারো, সবগুলোই বোঝো, বাট তোমার মেন্টালিটিটাকে আগে চেঞ্জ করতে হবে। মেন্টালিটিটাকে আগে পরিবর্তন করতে হবে এই ভেবে যে ঠিক আছে, আমি মেনে নিলাম যে তুমি কোনোটাই পারতেছো না, ভুলে গেছো, বাট তোমার পাঠ্য বইটার একদম 100% ভুলে যাওনি, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তোমরা কি কেউ বলতে পারবা স্যার আমি আমার ফিজিক্স বইটার 100%ই ভুলে গেছি, একটা অঙ্ক আমার মনে নেই, একটা সূত্র আমার মনে নেই? এমন কেউ আসো? আমার মনে হয় না। তোমরা সবাই কিছু না কিছু অংশ অবশ্যই পারো। আমার পরামর্শ হলো এই, তুমি আগে ফাইন্ড আউট করো। সাপোজ ফিজিক্স ফার্স্ট পেপার, এই ফিজিক্স ফার্স্ট পেপার থেকে তুমি কোন অধ্যায়টা সবচাইতে ভালো মনে আছে, সবচাইতে ভালো পারো, ভেরি গুড, ওইটাই স্টার্ট করো। তুমি ওটা দিয়ে শুরু করো। তুমি যখন 2টা 3টা 4টা 5টা এইভাবে পর্যায়ক্রমে একটা দুইটা করে অঙ্ক পারবা, একটা টপিকস বুঝে যাবা, একবার রিভিশন করো, তুমি যখন এটা পারবা তখন দেখবে তোমার আত্মবিশ্বাসটা কিছুটা বেড়ে গেছে। তোমরা জানো যে 5টা সৃজনশীল কোশ্চেন অ্যান্সার করতে হবে ফিজিক্স থেকে। আমি যদি ফার্স্ট পেপারে কথা বলি, আমার মনে হয় যেমন সাপোজ মনে করো ভেক্টর, ভেক্টরের বেশিরভাগ অংশই নদী সম্পর্কিত অঙ্ক, নদীর স্রোত, নৌকা, এগুলো মান নির্ণয়, এই অল্প কয়েকটা অঙ্ক তুমি জাস্ট এই কয়টা ট্রাই করো, তুমি আগে যেখানে করেছো সেগুলো একটু প্র্যাকটিস করো। আমার মনে হয় তুমি 5টা না হোক 3টা অঙ্ক তো মাস্ট পারবা। 10টা অঙ্কের মধ্যে 5টা অঙ্ক অবশ্যই পারবা। ব্যাস, ওই 5টা তুমি করো। যখন তুমি 5টা করবা তখন তোমার আত্মবিশ্বাসটা গেইন করবে। এটা জিনিস খেয়াল করো, যদি আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকি, একটার পর একটা ধাপ সিঁড়ি বেয়ে অতিক্রম করে উপরে উঠতে হয়। এখন যদি আমরা একবারে নিচতলার থেকে 4তলায় উঠতে চাই, তাহলে মাঝখানের দোতলার সিঁড়িগুলোকে ওভারকাম করে তো 4তলায় উঠতে পারবো না। কখনো কল্পনা করতে পারবো না যে আমি নিচতলা থেকে একদম সবগুলো সিঁড়ি এক ধাপে মারিয়ে যাব, এটাও তো সম্ভব না। তাহলে তোমাকে একটা একটা করে সিঁড়ি উঠতে হবে। সো
তুমি আগে খুঁজে বের করো তুমি যে অঙ্কটা পারো সেই অঙ্কটা করো, তুমি যে অধ্যায়টা পারো সেই অধ্যায়টা করো, রিভিশন করো। দেখবা তুমি যখন পারলে, তোমার সাপোজ এরকম হলো তোমাকে 5টা অধ্যায় খুব সুন্দর করে এখন তুমি পড়বা, এই 5টা অধ্যায় থেকে তুমি একটা অধ্যায় বেছে নাও যেটা সবচেয়ে ভালো পারো, ওই অধ্যায়টা কমপ্লিট হয়ে গেল। এবার দেখো তোমার কিন্তু কমে গেছে, 5টার মধ্যে আর রয়েছে 4টা, কমটাকে মার্কিং করো, বেশিটাকে না। এবার সেকেন্ড একটা অধ্যায় ধরো যেখানে তুমি 100% পারতেছো না, শতভাগ পারতেছো না, এবার তুমি ওখান থেকে 50% টার্গেট নাও যে আমি 50% এই অধ্যায়টা করব। যখন তোমার 50% কমপ্লিট হবে ইনশাআল্লাহ বাকি 50% তোমার মনের মধ্যে এসে ধাক্কাবে, এটা তো এরকম করে করেছিলাম, এটা ওইভাবে করেছিলাম। তুমি পারো, আমি আবারও বলি যে তুমি পারো, বাট তুমি করতেছো না, এইটা হলো সমস্যা। আমি জোর করে করতে বলতেছি না, তুমি জাস্ট দিনের কিছুটা একটা সময় বেছে নাও। সাপোজ মনে করো সকালে ঘুম থেকে উঠলে, ফজরের নামাজ আদায় করলে, রিফ্রেশ মাইন্ডে একটু বসলে, বইটা নাও, নাড়াচাড়া করো, ভাবো আজকে 1 ঘন্টা 2-3টা অঙ্ক করি। যখন একটা অঙ্ক করবা দেখবা আর একটা করতে ইচ্ছে করবে, এইভাবে ধীরে ধীরে নিজেকে আবারও সংযুক্ত করো, বই থেকে দূরে চলে যেও না। তা আমি আশা করি তোমাদের নিয়ে খুবই আশাবাদী। ইতিপূর্বে তোমাদেরকে আমি অনেকবার কথা বলেছি এবং তোমরা খুবই ভালোভাবে রেসপন্স করেছো, এবং আমার বিশ্বাস তোমরা অবশ্যই একটা ভালো ফলাফল করবে, তোমাদের জীবনের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবে। তোমাদের সেই প্রতি আমাদের সেই দোয়া আছে। আমি এটাও জানি আমার ছেলে মেয়েদের আত্মবিশ্বাসও আছে যে ছাড় আমি পারবো। শুধুমাত্র এখন তোমাদেরকে একটা কথাই বলতে চাই, সেটা হলো সময়টাকে কাজে লাগাও। এখন এই সময়টাকে আর অবহেলা নয়, এখন নয় তো কখনোই না। মনে রেখো, আমি আবারও বলি, এখন নয় তো কখনোই না। তুমি অলসতা জেকে বসেছে তোমার ঘাড়ে, এই মুহূর্তে যদি শুরু করো, শুধু একটু মেন্টালি তোমাকে একটু জোর দিতে হবে, আমি এখন শুরু করব, তাহলে অবশ্যই হবে, এখন থেকেই হবে। তা আমি অনেকগুলো কথা বললাম, আমি আশা করি আমার খুব ভালোবাসার ছেলে মেয়েরা তোমরা, তোমাদেরকে খুবই স্নেহ করি, তোমাদেরকে খুবই মিসও করি। তো তোমরা এবার নতুন করে আবারও পড়াশোনার প্রতি মনোযোগ হও, সময়টাকে কাজে লাগাও, তোমাদের জীবনের সার্বঙ্গীন ভবিষ্যৎ কামনা করি। তা আমি আজকে তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র থেকে কিছু টিপস, অর্থাৎ তুমি কিভাবে আগাবা সেই অনুযায়ী আমি কিছু বিষয়ভিত্তিক নির্দেশনা দেব। আশা করি সেগুলো অনুসরণ করে তোমরা পড়াশোনার গতিকে বৃদ্ধি করতে কিছুটা উপকৃত হবে। তা আমি প্রথমে পদার্থবিজ্ঞানের ফার্স্ট পেপার থেকে আজকে আলোচনা। প্রথম পত্রে আমরা কিছু অধ্যায় সিলেক্ট করে দিই, যে অধ্যায়গুলো আমরা সবার আগে প্র্যাকটিস শুরু করব। এর মধ্যে তোমরা অধ্যায় 2 ভেক্টর এটা শুরু করবে। এরপরে 3 গতিবিদ্যা, এরপরে আসো 6 মহাকর্ষ ও অভিকর্ষ, এরপরে চলে আসলাম 7 প্রবাহী পদার্থ, এখানে প্রবাহী পদার্থ বেশি, পদার্থের গাঠনিক ধর্ম। 9 তরঙ্গ, 10
আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। আমি এখান থেকে মোট 5টা অধ্যায়কে সিলেকশন করলাম, 1 2 3 4 5। এই 5টি অধ্যায়, আমি আবারও বলি, এই 5টি অধ্যায় প্রথমে শুরু করো। প্রথমটি হলো ভেক্টর। ভেক্টর থেকে সবার আগে, এই ভেক্টরটা সবারই মনে থাকার কথা। এরপরে যেটা সবচেয়ে ভালো মনে থাকার কথা, মহাকর্ষ ও অভিকর্ষ, এটি ভালো করে মনে থাকার কথা। এরপরে গতিবিদ্যা, প্রাস, শুধুমাত্র প্রাস রিলেটেড অঙ্কগুলো, এগুলোও ভালো করে মনে থাকার কথা, এবং আদর্শ গ্যাসটাও মনে থাকার কথা। তো আমি প্রথমে ভেক্টর নিয়ে একটু কথা বলি। ভেক্টর থেকে কোন কোন অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এইখান থেকে নদীর অঙ্কগুলো, নদীর স্রোত, নদীর স্রোত ও নৌকা পারাপার, এই সম্পর্কিত অঙ্কগুলো, নৌকার বেগ, এই রিলেটেড অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে। এরপরে আবার যেটা বলতে পারি সেটা হলো তোমরা মান নির্ণয়, ভেক্টরের বিভিন্ন রকম মান নির্ণয়, মান নির্ণয় এবং ভেক্টর ক্যালকুলাস রিলেটেড কিছু অংশ আছে। ক্যালকুলাস অর্থাৎ সলিনয়েডাল হবে কিনা, তারপরে অঘূর্ণনশীল কিনা ভেক্টর, অর্থাৎ যেটাকে আমরা বলি ডাইভারজেন্স, কার্ল, এই বিষয় রিলেটেড। এটা ক্যালকুলাসের মধ্যে থাকবে ডাইভারজেন্স, কার্ল, এই টপিকস গুলো, এইগুলো ভালোভাবে আবারও আয়ত্ত করবে। এরপরে আমি চলে যাচ্ছি পরেরটা, গতিবিদ্যায়, অধ্যায় 3। অধ্যায় 3 গতিবিদ্যায়। গতিবিদ্যায় এক কথায় প্রাস রিলেটেড এক ধরনেরই অঙ্ক ওখান থেকে বেশি করে করবে, প্রাস সম্পর্কিত। এই প্রাস সম্পর্কিত, তাহলে প্রাস সম্পর্কিত এর মধ্যে থাকবে দেয়াল টপকাতে পারবে কিনা, গোল হবে কিনা, ক্যাচ ধরতে পারবে কিনা, এই ধরনের অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করবে। এরপরে আমি চলে যাচ্ছি অধ্যায় 6। অধ্যায় 6, অধ্যায় 6 এখানে আছে তোমাদের মহাকর্ষ সম্পর্কিত। মহাকর্ষ সম্পর্কিত যে অঙ্কগুলো সবচেয়ে বেশি প্র্যাকটিস করবে, এখান থেকে খেয়াল করো, এখান থেকে আমি 2 থেকে 3টা নিয়ম বলছি। এটাকে যদি আলাদা একটা ভেক্টরে নিয়ম বলে দেই, তাহলে এখানে 3টা, মনে করো 3টা নিয়ম আসতেছে, ক্যালকুলাসটা 3টা, আমি 3টা নিয়মের কথা বলেছি। প্রাসে একটা কোয়ালিটির অঙ্ক, আর এইখানে ষষ্ঠ অধ্যায়ে তুমি এখান থেকে করবা অভিকর্ষ ত্বরণ নির্ণয়, ত্বরণ নির্ণয় এই সম্পর্কিত। সেটা ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় হতে পারে, আবার h গভীরতায় হতে পারে, যে কোনো স্থানে অভিকর্ষ ত্বরণ নির্ণয়, বা আবার কোন গ্রহের পৃষ্ঠে বা কৃত্রিম উপগ্রহে, এগুলাই অভিকর্ষ ত্বরণ নির্ণয়। এরপরে আসি আমরা ভূস্থির উপগ্রহ কিনা বা কৃত্রিম উপগ্রহের প্রকৃতি। কৃত্রিম উপগ্রহের প্রকৃতি, এটার মধ্যে হতে পারে কৃত্রিম উপগ্রহটি ভূস্থির কিনা। তারপর কৃত্রিম উপগ্রহ অনেক সময় দেখা যায় যে তার কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে চলে যাবে কিনা, এটা মুক্তিবেগের উপর ডিপেন্ডেবল। তাহলে আমরা এখান থেকে মুক্তিবেগ সম্পর্কিত আরেকটা আসি। মুক্তিবেগ
আর এখানে আমি যুক্ত করে দিতে পারি কৃত্রিম উপগ্রহের প্রকৃতি, তারপরে বেগ, সাথে আরেকটা লিখতে পারি উচ্চতা, কত উচ্চতায় আছে, অবস্থান করছে সেগুলা। আচ্ছা, আর কৃত্রিম উপগ্রহের মুক্তিবেগ। এই কয়টা বিষয়, এখান থেকে 3টা বিষয় নিয়ে অঙ্কগুলো প্র্যাকটিস করবে। জাস্ট ওখানে 3টা, 4টা আর 3টা অধ্যায় থেকে 7টা অঙ্ক। আচ্ছা, 7টা নিয়মের অঙ্ক। এরপরে আসি আমরা সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ে একদম নির্দিষ্ট কয়েকটা অঙ্ক থাকে, অধ্যায় 7। এর মধ্যে তোমরা প্র্যাকটিস করবে সপ্তম অধ্যায় থেকে। আমি যদি বলি ওখানে, তাহলে সান্দ্রতা গুণাঙ্ক, সান্দ্র বল, এটা আগে দিলাম এফ দিয়ে, সান্দ্র বল নির্ণয়। এরপরে আসি সান্দ্রতা গুণাঙ্ক, আরেকটা আসে প্রান্ত বেগ, এই প্রান্ত বেগ সম্পর্কিত। আর শেষে আর একটা, যেটা হচ্ছে বড় ফোঁটা ছোট ফোঁটার অঙ্ক, তাপমাত্রার পরিবর্তন সম্পর্কিত, তাপমাত্রা পরিবর্তন, যেটাকে আমরা পানির ফোঁটার অঙ্ক, আর 5 নাম্বার, এখানে একটু কতগুলো অঙ্কের নিয়ম বেশি, তবে সান্দ্রতা গুণাঙ্ক, সান্দ্র বল আর এগুলা একত্রে করা যায়, একটা কোয়ালিটি বলা যেতে পারে। আর 5 নাম্বার, এটা আসি পৃষ্ঠটানের মধ্যেই এখানে তোমরা আরেকটা পাবা, যে তোমার উচ্চতা, তরলের উচ্চতা নির্ণয়, একই জিনিস। এটা হলো কৌশিক নলের মধ্যে তরল কতটুকু উচ্চতায় উঠলো বা কতটুকু নামলো, সেটা রিলেটেড এই পৃষ্ঠটানের সূত্র থেকে। তাহলে এখান থেকে এই 5টা বিষয় সম্পর্কিত অঙ্কগুলো বেশি প্র্যাকটিস করবে। এর মধ্যে এইটা, তারপরে প্রান্ত বেগ, এই দুটা সবচেয়ে বেশি করে করবে। এরপরে তাপমাত্রা পরিবর্তন, এই দুটা সবচেয়ে বেশি ভাগ পড়বে। আচ্ছা, এবার আমরা 7-এর পরে চলে আসি। আমি 5টা অধ্যায়, যে 5টা অধ্যায় প্রথম বাছাই করেছিলাম, সেই 5টা অধ্যায় থেকে এবার চলে আসি 9। অধ্যায় 9, এটার থেকে আমরা জানি হলো তরঙ্গ, একটা তরঙ্গের সমীকরণ, এটা হলো সমীকরণ। তরঙ্গের সমীকরণগুলোর থেকে আমরা ওখান থেকে বেগ বের করা, তারপর তরঙ্গ দৈর্ঘ্য বের করা, এগুলো নতুন করে সমীকরণ গঠন করা, এই বিষয়গুলো আমরা এখান থেকে করব। তরঙ্গের সমীকরণ তৈরি করা, এই সমীকরণ রিলেটেড বিষয়গুলো সবচেয়ে বেশি করে পড়বে। আমি এখান থেকে একটা কথাই বললাম, বেশি করে তরঙ্গের সমীকরণগুলো বেশি করে পড়বে। এছাড়া তোমাদের আর এখানে বাড়তি সমীকরণ ছাড়াও আর কি কি আছে, তো এখান থেকে সমীকরণ রিলেটেড সম্পর্কগুলো সবচেয়ে বেশি থাকে। তাছাড়া আর একটা জিনিস পড়বে এখান থেকে, টানা তার সম্পর্কিত কিছু অঙ্ক, এই দুটা নিয়মগুলা সবচেয়ে ভালো করে করবে। আচ্ছা, এবার অধ্যায় 10 যদি আমি বলি, তাহলে অধ্যায় 10 থেকে কয়েকটা বিষয়, একটা হলো মূল গড় বর্গবেগ, এই সম্পর্কিত কিছু অঙ্ক, CRMS সমান √3RT/m এই রিলেটেড। এরপরে আরেকটা আসতেছে গতিশক্তি সম্পর্কিত নির্ণয়,
গতিশক্তি রিলেটেড। আর শেষের দিকে যেটা পাবো আপেক্ষিক আর্দ্রতা, আর্দ্রতা। এই কয়টা রিলেটেড অঙ্ক সবচেয়ে বেশি করে করবে। 7 অধ্যায়ে আমরা আরেকটা বিষয় এখানে থাকে, সেটা হলো অধ্যায় 7-এ ইয়ং এর গুণাঙ্ক সম্পর্কিত, এবং আরেকটা আছে হলো পয়সনের অনুপাত সম্পর্কিত। তার পয়সনের অনুপাতটা একটু কম সংখ্যক আসে, ইয়ং এর গুণাঙ্ক প্রায় আসে। তাহলে আমি এখানে মার্কিং করেছি, এগুলো বেশি করে করবে, ইয়ং এর গুণাঙ্কটাও একটু দেখবে। তাহলে এখান থেকে আমি এই কয়টা নিয়ম পেয়ে গেলাম। তাহলে আগে ছিল 7 আর 5 12 13 14 15 16 17, যা 17টা নিয়ম, অর্থাৎ আমি ম্যাক্সিমাম বলতে পারি 20টা নিয়ম। এই 20টা নিয়মের থেকে প্র্যাকটিস করলে তোমরা 5 সেট কমন পেয়ে যাবা। তাহলে আগে তুমি একটা একটা করে শুরু করো। তোমার কতটুকু বাদ আছে, কতটুকু এখনো ঘাটতি আছে, নেভার ডোন্ট থিংক ইট। এটা কখনোই ভেবো না যে আমার এতটুকু বাদ আছে, এতটুকু আমি এখনো পারি না। নো নিড, তুমি যেটুকু পারো তুমি তোমার মতো ধীরে ধীরে এগিয়ে যাও, তোমার মতো ধীরে ধীরে এগিয়ে যাও, একটা একটা করে আগাইতে থাকো। 1 সপ্তাহ পর 15 দিন পর তুমি পিছনে ফিরে তাকাবা, আমি এই 15 দিনে এবার কি করেছি। পিছনে ফিরে তাকিয়ে তুমি নিজেই অবাক হবা যে তুমি রেগুলার কন্টিনিউ একটু একটু করে করতে করতে 15 দিন অনেকটুকু তোমার কমপ্লিট হয়ে গেছে। তোমার সাহসটা বেড়ে যাবে। নাথিং ইজ ইম্পসিবল, কোনো কিছু অসম্ভব না। মানুষ চাঁদের পৃষ্ঠ দিয়ে হেঁটে আসে, আর জাস্ট এটা একটা মানুষের বানানোই তো কয়েকটা টপিকস এর উপর কিছু পড়া, যা তুমি ইতিমধ্যে পড়ে এসেছো। সেটা এমন কি আহামরি কঠিন? নো, কিছুই না। জাস্ট তুমি শুধু স্টার্ট করো, ইনশাআল্লাহ তুমি পারবেই। আমি আবারও বলি, জোর দিয়ে বলি, বারবার বলি, তুমি ভালো করবেই ইনশাআল্লাহ। কিন্তু তোমাকে একটু লেগে থাকতে হবে, এইটুকুই, জাস্ট লেগে থাকতে হবে। আমরা যেমন প্রতিদিন ঘুমাই, এটা একটা রেগুলার কাজ, ঘুমাইতেই হয়। প্রতিদিন মোবাইলটা ধরো, এটা ধরতেই হয়, না ধরলে ভালো লাগে না। তো ওই রকম করে নাও যে আমি প্রতিদিন একটু করে পড়বো। দিনটাকে গ্যাপ করো না, প্রতিদিন পড়ো, একটা দিনও গ্যাপ ফেলো না। গ্যাপ না দিয়ে প্রতিদিন একটু করে পড়ো, সেটুকুই তোমার কাজে দেবে। আচ্ছা, এছাড়া এই 5টা অধ্যায় ছাড়া আরো কিছু অধ্যায় আছে। এর মধ্যে পঞ্চম অধ্যায় কাজ ক্ষমতা শক্তি, ওখান থেকে কিছু কোশ্চেন আমরা বলতে পারি। অধ্যায় 5, এখান থেকে একটা আসতে পারে তোমার অধ্যায় 5 থেকে কাজ ক্ষমতা শক্তির, আমরা যেটাকে বলি রোধের অঙ্ক, বা যে এইভাবে বলছিলাম আগে, হ্রদের অঙ্ক বা পুকুরের তলদেশের গভীরতা, এই যে বেলুন নিয়ে ছেড়ে দিলাম, তারপরে চলে আসলো, আয়তন দ্বিগুণ হলো, বা বেলুনটা অক্ষত থাকবে কিনা, পুকুরের গভীরতা বা হ্রদের তলদেশে গভীরতা কত, এই ধরনের হ্রদ বা পুকুরের অঙ্ক, আমরা এটা সংক্ষেপে এইভাবেই বললাম, হ্রদ বা পুকুরের অঙ্ক। সেগুলো এখানকার মূল থিম হলো এই যে পিভি P1 V1 সমান P2 V2। এটা শুধুমাত্র মনে রাখতে হবে, পুকুরের তলদেশে চাপটা হবে দুইটা, বায়ুর চাপ প্লাস পানির চাপ। তলদেশের চাপটা, তলদেশে হবে এটা কি, বায়ুর চাপ প্লাস এইচ রো জি, পানির চাপের সমষ্টি, এইটুকুই জাস্ট ডিফারেন্ট। আচ্ছা, আর একটা অঙ্ক আছে শক্তির নিত্যতা, শক্তির নিত্যতা সূত্র। শক্তির নিত্যতা সূত্র ফলো করবে কিনা। আর পাশাপাশি আরেকটা আছে হলো কর্মদক্ষতা নিয়ে, কর্মদক্ষতা, কর্মদক্ষতা বা এখানে আরেকটা এর মধ্যেই থাকে ক্ষমতা, ক্ষমতা দিয়ে করা যায় যে ইট উঠালো ক্ষমতা কত, কর্মদক্ষতা কত, ইঞ্জিনটা কর্মদক্ষতা দ্বিগুণ করা সম্ভব কিনা, এই ধরনের বিষয়গুলো। আচ্ছা, এটা ছিল পঞ্চম অধ্যায়। তাহলে আমরা মাঝখান থেকে 2 3 4 4 আরেকটা অধ্যায় বাদ রয়ে গেল,
ওখান থেকে খুব অল্প সংখ্যক অঙ্ক, তার মধ্যে আমি একটু বলে দিচ্ছি। অধ্যায় 4 নিউটনীয় বলবিদ্যা, এই অধ্যায়ের নাম। নিউটনীয় বলবিদ্যার থেকে তোমার এই ঘূর্ণন সম্পর্কিত, এটা হলো কৌণিক বেগ বা ত্বরণ, বা এখান থেকে টর্ক, এই সম্পর্কিত অঙ্কগুলো। কৌণিক বেগ নির্ণয় করো, কৌণিক ত্বরণ নির্ণয় করো, টর্ক নির্ণয় করো, সেগুলো। আর একটা আছে হলো ব্যাংকিং কোণ, ব্যাংকিং সম্পর্কিত অঙ্ক। ব্যাংকিং, এই ব্যাংকিং গুলোর মধ্যে কি কি আছে, অর্থাৎ গাড়ি নিরাপদে চলতে পারবে কিনা, বাঁক নিতে পারবে কিনা, এটি খুব ভালো করে তোমরা পারতে, এখনো আশা করি যে খুব ভালো করে সেটা পারো, জাস্ট শুধু একটি প্র্যাকটিস। এরপরে আমরা আর একটা অধ্যায় এখান থেকে যদি অ্যাড করি, সেটা থাকতেছে হলো, আমরা দ্বিতীয় অ্যাড করেছি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম বলেছি, ষষ্ঠ, সপ্তম বলেছি, অষ্টম বাদ আসছে। তাহলে অষ্টম অধ্যায় থেকে খুবই কম সংখ্যক, এবং সেটা পঞ্চম অধ্যায়ের এই শক্তির নিত্যতা সূত্রের সাথে অনেকটা মিক্স আপ হয়। তাহলে অধ্যায় 8 এখান থেকে যদি বলি, অধ্যায় 8 থেকে পর্যায়বৃত্ত গতি, এই অধ্যায়ের নাম। এখান থেকে শুধু সরল দোলকের কিছু অঙ্ক আছে, আর এই শক্তির নিত্যতা সূত্র রিলেটেড অঙ্ক আছে। এছাড়া আরেকটা আছে হলো স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক, এই সম্পর্কিত। স্প্রিং ধ্রুবক বা স্প্রিং বল, এই সম্পর্কিত কিছু অঙ্ক, f সমান -kx, এটা দিয়ে। আচ্ছা, এই ছিল এই অধ্যায়ের যাবতীয়। ওখান ছিল 17 3 20 আর 4 24টা। আমি জাস্ট 24টা নিয়মের কথা বললাম, সম্পূর্ণ অধ্যায়। আর ওই 5টা গুরুত্বপূর্ণ অধ্যায়কে তুমি যদি ভাগ করো, তাহলে 17টা নিয়মের অঙ্ক তোমাকে প্র্যাকটিস করতে হবে। আমি তোমাদেরকে এভাবে বলতে পারি যে, তুমি যখন প্র্যাকটিস করবে, প্রথমে আজকে একটা অধ্যায় ধরো, বেশি না, একটা অধ্যায়। আমি তোমাকে টার্গেট দিলাম যে আজকে তুমি সারাদিনে 24 ঘন্টার মধ্যে যখন পারো তুমি একটা অধ্যায় করো। ঠিক আছে, তুমি ফেসবুকে বসছো, তুমি মোবাইলটা পাশে রেখে ওটা রেখে দাও, ধরবা না। তুমি একটা অঙ্ক করবা, এরপরে একবার দেখবা। আগে একটা অঙ্ক করো, তারপরে একবার দেখো, এরপরে দেখবা যে এইভাবে করতে করতে তোমার যখন একসাথে মনে হবে যে একটা অঙ্কের মধ্যে চলে গেছি, তখন আর কিছু খেয়াল থাকবে না, অঙ্কের প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হয়ে যাবে। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে সবার আগে তোমার পছন্দসই একটা অধ্যায় বাছাই করো। এবার তুমি টেস্ট পেপারটা হাতে নাও। বুঝতেছো না? এই যে ফেসবুকে তো আছেই, বন্ধুদের সাথে চ্যাটিং করো, এই বিষয়টা দেখো তো এটা কেমন। হ্যাঁ, তারাও বলে দিতে পারে যে এটা এরকম হয়েছিল। তোমার টিচাররাও কিন্তু অনলাইনে থাকে, তাদের সাথেও নক করতে পারো যে স্যার এটা একটু কাইন্ডলি যদি হেল্প করতেন। অবশ্যই হেল্প করবে, তোমার টিচাররা অলওয়েজ হেল্প করবে। তো আমি তোমাদেরকে এই ধারণাটা দিলাম। তো আমি তোমাদের নিয়ে খুবই 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 আশাবাদী। আমার বিশ্বাস তোমরা তোমাদের নিজেদের বাবা মার মুখ উজ্জ্বল করবে, প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করবে, নিজেকে সার্থক হিসেবে গড়ে তুলবে, এটা আমি বিশ্বাস করি। তো তোমরা সেটা অবশ্যই পারবে। তো এখন এখান থেকে যদি আমরা এইভাবে চিন্তা করি অঙ্কগুলো করার জন্য, তাহলে তোমাদের আমি যদি একটু ডে ওয়াইজ কিছুটা ভাগ করে দিই, তাহলে কিভাবে হচ্ছে। আমি তোমাদের এই ফার্স্ট পেপারের 10 দিনের একটা প্রোগ্রাম দিচ্ছি। এর থেকে বেশি নয়, অনলি 10 ডেজ, শুধুমাত্র 10 দিন। 10 দিনের প্রোগ্রামের মধ্যে প্রথম দিন
প্রথম দিন তুমি শুধু ভেক্টর করবা, ভেক্টর প্রথমে অঙ্কগুলো করবে, এরপরে বোর্ডে আসা এমসিকিউ গুলো প্র্যাকটিস করবে। ভেক্টর গুলো করবে, অঙ্কগুলো এবং বোর্ডে আসা এমসিকিউ গুলো একদিন, প্রথম দিন। এটুকু তোমার কাজ। তুমি তোমার সুবিধা মতো টাইমটা ইউজ করো। সবচাইতে বেটার আমি টাইমটা বলে দিচ্ছি, মর্নিং 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টা টাইমটা যদি দাও, এই অধ্যায়ের মধ্যে কিছু থাকবে না, একদিনই শেষ হয়ে যাবে। 3টা ঘন্টা, 6টা থেকে 9টা, ব্যাস। এবার দ্বিতীয় দিন তুমি টাইমটা একটাই রাখো, এই বিষয়টার জন্য এই টাইমটা হয়তো ফিক্স করে রাখো। এবার তুমি তোমার মতো করে সাজিয়ে নিতে পারো টাইম, যে মোট আছে 13টা পেপার, তুমি 10 দিন প্রথম 5টা পেপার ধরলা, 6টা পেপার ফার্স্ট পেপার গুলো, পরের 10 দিন না হয় সেকেন্ড পেপার গুলো ধরো। এটা তোমার মতো, তুমি যেভাবে নিজের কাজটা সুবিধা হবে এইভাবে সাজিয়ে নেওয়াটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। যে কোনো কাজ আগে তুমি ভালো করে বুঝে নিবা। আবারও বলি, কাজটা হলো ভালো করে দেখে বুঝবা যে কাজটা আমার কোন প্রসেসে করলে দ্রুত হবে, সহজে হবে এবং সুবিধাজনক হবে, বেশি সুবিধা লাভ করবে। এটা যদি তুমি মার্কিং করো এবং এটা তুমি করা শিখতে পারো, ফিউচার কর্মজীবনেও কিন্তু সেটা তোমাকে অনেক অনেক এগিয়ে দেবে। কারণ তুমি কাজের বিশ্লেষণ জানো, কাজটা কিভাবে এগিয়ে নিতে হয়, কিভাবে করতে হবে, এটা যদি তুমি নিজের থেকে করে নিতে পারো তাহলে সবচাইতে সুন্দর হয়। আচ্ছা, আমি দ্বিতীয় দিনে দিলাম গতিবিদ্যা অধ্যায় 2, এই মর্নিং টাইমটা মাথা ফ্রেশ থাকে, তখন সবচাইতে ভালো হবে। এবার তৃতীয় দিন দিলাম অধ্যায় 6 মহাকর্ষ, একই টাইম। এবার চতুর্থ দিন নাও, চতুর্থ দিনে দিলাম অধ্যায় 7 পদার্থের গাঠনিক ধর্ম। গাঠনিক ধর্ম। পঞ্চম দিনে তোমাদের দিলাম অধ্যায় 9 তরঙ্গ। এবার ষষ্ঠ দিনে এখান থেকে তোমাকে দিলাম আমি অধ্যায় 10 আদর্শ গ্যাস। এই 6 দিনের মধ্যে তোমার ফুল প্রিপারেশন হয়ে যাচ্ছে, অনলি 6 ডে। এই 6 দিনের মধ্যে তুমি এই কটা অধ্যায় কমপ্লিট করো, মাস্ট। আমাকে পারতে হবে, আমি করব, আমি পারি। আমি তোমাদের একটা জিনিস বলি, এটা হলো জাপানের একটা এরকম একটা ইয়ে আছে, একটা পদ্ধতি আছে, 5 ওয়াইস। জিনিসটা হলো এরকম, 5 ওয়াইস, 5টা ওয়াই, 5 ধাপে। প্রথমে কাজটা হলো এরকম যে তুমি পড়তেছো না, ওয়াই, কেন তোমার মন চাচ্ছে না, উত্তরে আসলা। সেকেন্ড হোয়াই, কেন চাচ্ছে না, কেন চাচ্ছে না, তোমার কোনো কাজে বা কোনো কিছুতে আটকে আসো, সময়টা কোনো কাজে ব্যয় হচ্ছে, অন্যভাবে ব্যয় হচ্ছে, অপচয় হচ্ছে। হোয়াই, কেন অপচয় হচ্ছে, তাহলে তুমি অন্য কিছু করতেছো, সেটা কতটা যুক্তিপূর্ণ,
সেটা কি করা যাবে? যদি না যায় তাহলে কেন করতেছো? এইভাবে কেনর উত্তরে তুমি একদম ফাইনালে একদম শেষ মূল কারণটা পেয়ে যাবা। সো ওই মূল কারণটা তুমি দেখবা যে খুঁজে পাচ্ছ যে অলসতা, ওইটাকে ঝেড়ে ফেলো। ওই মূল কারণটাকে ডিলিট করতে পারলেই তুমি ভালো করতে পারবে। জাপানি টয়োটা কোম্পানির নাম শুনেছো হয়তো। এই টয়োটা কোম্পানির এই জিনিসটা ফলো করে, 5 হোয়াইস। এটা ফলো করে তারা এত সাফল্য অর্জন করেছে। মূল কারণটাই চলে যেতে পারে, সমস্যার মূল কারণ বের করা যায়। তো তুমি ওইভাবে তোমাকে নিজেকে বার করতে পারো। এই 6 দিনে দেখো, আমি বললাম শুধুমাত্র 6টা দিন তুমি কাজে লাগাও, তোমার ফার্স্ট পেপার কমপ্লিট। ফার্স্ট পেপারটা কমপ্লিট হবে। এবার যদি সপ্তম ডে দেই, সপ্তম ডে এটা দিলাম আরো একটু, অধ্যায় 4 দিলাম, নিউটনীয় বলবিদ্যা। বলবিদ্যা এবার ডে 8 এটা দিলাম তোমাকে কাজ ক্ষমতা, শক্তি প্লাস পর্যায়বৃত্ত গতি। এই 8 দিনে তোমার শেষ। এবার নবম দিনে কি করবা? নবম দিন তুমি সৃজনশীল রিভিশন, সৃজনশীল রিভিশন। এবার ডে 10 দশম দিনে এমসিকিউ রিভিশন, এমসিকিউ রিভিশন। আমি তোমাকে 10 দিনের একটা ফার্স্ট পেপার প্রোগ্রাম দিলাম। পরবর্তীতে আমি তোমাদের সেকেন্ড পেপার নিয়ে আমি 10 দিনের বা আরো কম দিনের একটা তালিকা করে দিতে চাই। তো আমি তার আগে আশা করি আমার প্রত্যেকটা ছেলে মেয়েকে নিয়ে যেন আমি বলতে পারি যে হ্যাঁ, আমার ব্যাচের এই ব্যাচের ছেলে মেয়েগুলা এমন ছিল, তারা এরকম একটা দুর্যোগের মুহূর্তেও নিজেদেরকে হারিয়ে ফেলেনি। আমার পরবর্তী ব্যাচগুলোকে আমি প্রতিষ্ঠানে আসি, ভবিষ্যতে যেন তাদেরকে আমি বলতে পারি যে আমার এরকম কিছু ছেলে মেয়ে ছিল যারা এত মহামারীর সময়, দুর্যোগের সময়, এত অনিশ্চয়তার মধ্যে নিজেদেরকে হারিয়ে ফেলেনি, তারা সঠিক পথে ছিল। তোমাদেরকেও সেই সঠিক পথে থাকতে হবে। আমরা সেই উদাহরণটা টানতে চাই। আমার বিশ্বাস তোমরা সেই সুযোগটা অবশ্যই করে দেবে, তোমার জন্য, তোমার বাবা মার জন্য, তোমার ভবিষ্যতের জন্য। এখন হয়তো এই পরিস্থিতিতে অনেকেই বাস্তবতার অনেক মুখোমুখি হয়েছো, যেখানে দেখবা আসলে রিয়েলিটি কতটা কঠিন, কতটা নির্মম। সো নিজেকে একটি ভালো জায়গায় যদি নিয়ে যেতে না পারা যায়, তাহলে লাইফটার কোনো মূল্যই থাকলো না, লাইফটার কোনো মূল্যই থাকবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে দীর্ঘক্ষণ কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম। আমি জাস্ট শুধু তোমাকে আগে পড়তে বলতেছি, তুমি শুধু তোমার কাজগুলোর প্রতি গতিশীল হও। আমার আসলে এই 40 মিনিটে বা আধা ঘন্টার মধ্যে সবগুলো বিষয় আবার ওইভাবে বুঝিয়ে দেওয়া হয়তো সম্ভব নয়। তাই আমি জাস্ট তোমাকে একটা ধারা দেখিয়ে দিলাম, যে ধারা অনুযায়ী তুমি ধীরে 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 সামনের দিকে অগ্রসর হতে থাকো। আর এইটাই তোমাকে একটি ভালো জায়গায় নিয়ে যাবে, এবং তোমার মানসিক যে ভিতটি ছিল, আমি ভালো করার মতো একটা সুন্দর পজিশনে অবস্থায় ছিলাম, সেই জায়গাটায় আমি আশা করি এইটা ফলো করলে তুমি আবারও আগের অবস্থায় চলে আসতে পারবে। তোমার মানসিক চিন্তা, আমি পারবো কি পারবো না, আমার প্রস্তুতি ভালো নেই, এখন খারাপ হয়ে গেছে, এই ধারণাগুলো অবশ্যই ঝেড়ে ফেলতে হবে। অলওয়েজ পজিটিভলি চিন্তা করো।
সব সময় চিন্তা করবা পজিটিভ, কখনোই নেগেটিভ না। নেগেটিভ তোমার মনকে আরো দুর্বল করে দেবে, তোমার কাজকে আরো পিছিয়ে দেবে, তোমার অলসতাকে প্রাধান্য দেবে। ছেড়ে ফেলো সব, কখনোই নেগেটিভ ভাববা না। যখন সামনে নেগেটিভ পড়েও যায় সেটাকে পজিটিভ করে ফেলবা, পজিটিভের মধ্যে নিয়ে যাবা। এতে দেখবা কি, তুমি যদি ওটাকে পজিটিভলি নিয়ে যেতে পারো তাহলে তুমি বেটার, তোমার কাছে অসাধ্য কিছুই নেই, সবই সম্ভব, এভরিথিং ইজ পসিবল। তো সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং সবার প্রতি আমার মন থেকে আমার হৃদয় নিংড়ানো আশীর্বাদ রইল, দোয়া রইল, তোমরা সবাই ভালো করবে সেই আশা ব্যক্ত করছি এবং সেই স্বপ্নই দেখছি যে আমি আমার এই ছেলে মেয়ের রেজাল্টের সাথে, তাদের আনন্দ উল্লাসের সাথে আমি নিজেকে সামিল করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ। আশা করি এই ক্লাসটি, এই কথাগুলো তোমাদের কাজে লাগবে এবং নিজেকে নিজের মতো করে খুঁজে বের করবে। আমি এটাই আশা করি, নিজেকে নিজের পথে খুঁজে বের করো, নতুন করে খুঁজে বের করো। আমাদের প্রতিটা জীবনের প্রত্যেকটা মুহূর্ত নতুন, প্রত্যেকটা মুহূর্ত অনিশ্চিত, আমরা জানি না কি হবে, এই জন্য প্রত্যেকটা মুহূর্ত নতুন। নতুন করেই আমরা থিঙ্কিংটা করব। একটা জিনিস মনে রেখো, এগুলো তো সবই ম্যাথমেটিক্যাল টার্ম। আমি আগেও বলেছি, গাণিতিক ভাবে যতক্ষণ পসিবল, গাণিতিক ভাবে যতক্ষণ সম্ভব, ততক্ষণ কখনো হাল ছাড়বে না, মনোবল ভেঙে ফেলবে না, ততক্ষণ পর্যন্ত সম্ভব। যতক্ষণ না শেষ হয় ততক্ষণ ট্রাই করবে, হাল ছাড়তে নেই, জীবনে হাল কখনোই ছাড়তে নেই, এটা শক্ত করে ধরে রাখতে হবে, তাহলে সফলতার দরজায় পৌঁছাবে। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবার শুভ কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।